ratios measure the ability of the firm to earn and adequate return on sales, total assets and equity. তাহলে আমরা কি বের করব এখানে? আমরা করব একটা বিজনেসের এবিলিটি টু আর্ন তার ইনকামটাকে, নেট ইনকামটাকে আমরা দেখব যে উইথ রেসপেক্ট টু সেলস হোয়াট ইজ ইটস নেট ইনকাম, উইথ রেসপেক্ট টু টোটাল অ্যাসেটস what is the ratio of its net income, and with respect to its equity what is its net income. So that is profitability ratio. এই profitability ratio গুলো কি আমরা দেখি এখানে, you see this. আমি যে কথাটা বললাম যে তিনটা profitability ratio আমরা তিনটা মেজার করি, একটা হলো net income by sales, একটা বের করব আমরা net income by total assets, also আমরা কি বের করব, আমরা বের করব net income by stockholders equity, net income by equity. ঠিক আছে? সো এখন আমরা তাহলে আমরা কি বলছি, প্রফিটেবিলিটি রেশিওস এর মেজারস হলো তিনটা। বেসিক্যালি প্রফিটেবিলিটি রেশিওস এর ভিতরে যখন আমরা বলবো উইল মেজার দিস থ্রি রেশিওস, একটা হলো প্রফিট মার্জিন দ্যাট ইজ নেট ইনকাম বাই সেলস, একটা হলো রিটার্ন অন অ্যাসেটস অর ইনভেস্টমেন্ট দ্যাট ইজ নেট ইনকাম বাই টোটাল অ্যাসেটস, একটা হলো রিটার্ন অন ইকুইটি নেট ইনকাম বাই স্টকহোল্ডার্স ইকুইটি। ঠিক আছে? সো তাহলে আমরা এই যে এই রেশিওগুলো মেজার করার জন্য এই ফিগারগুলো, কনসার্ন তথ্যগুলো, ডেটাগুলো আমরা কোথা থেকে পাবো? নেট ইনকাম ডেটাটা পাবো আমরা কোথা থেকে বলো? প্রফিট মার্জিন, নেট ইনকাম বাই সেলস, এটার জন্য যে কনসার্ন ডাটাগুলো আমরা কোথা থেকে পাবো? নেট ইনকাম ডাটাটা আমরা কোথা থেকে পাবো? ইনকাম স্টেটমেন্ট থেকে পাবো। রাইট, ভেরি গুড। ইনকাম স্টেটমেন্ট। সেলস এর ডাটাটা আমরা কোথা থেকে পাবো? কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট থেকে। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট ঠিক আছে স্যার। কোথা থেকে পাবো? সেলস রেভিনিউ অথবা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট থেকে। তাই তো, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট থেকে কি আমি সেলস এর ডাটা পাবো? সেলস এর ডাটা পাবো তো আমি তো নেট ইনকাম স্টেটমেন্ট থেকেই পাবো। ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা সেলস এর ডাটাটা পাবো। সো ইন অর্ডার টু কম্পিউট প্রফিট মার্জিন আমরা কি করব? নেট ইনকামটা পাবো ইনকাম স্টেটমেন্ট থেকে, সেলসটা আমরা ইনকাম স্টেটমেন্ট থেকেই পাবো। ঠিক আছে? তারপরে দেন রিটার্ন অন অ্যাসেটস, কে নেট ইনকাম বাই টোটাল অ্যাসেটস। নেট ইনকাম ডাটাটা আমরা কোথা থেকে পাবো? ইনকাম স্টেটমেন্ট থাকবে। টোটাল অ্যাসেটস ডাটাটা কোথা থেকে পাবো? ব্যালেন্স শিট ফিনান্সিয়াল পজিশন। ব্যালেন্স শিটের যে টোটাল অ্যাসেটস এর যে অ্যামাউন্টটা, সেখান থেকে আমরা টোটাল অ্যাসেটস পাবো। এখানে একটা জিনিস দেখো তোমরা, যে ভেরি ইম্পর্টেন্ট, রিটার্ন অন অ্যাসেটস, দ্যাট মিন্স রিটার্ন অ্যাসেটসটা কি নেট ইনকাম বাই টোটাল অ্যাসেটস। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো, নেট ইনকাম বাই টোটাল লিখতে পারি net income by sales multiplied by sales by total assets, এটা লিখতে পারি না আমরা? यस স্যার, লিখতে পারি এটা? यस স্যার। তার মানেটা কি? তার মানেটা হলো return on assets essentially equals profit margin multiplied by asset turnover. Sales by total assets এটাকে কি বলে? asset turnover. অ্যাসেটস টার্নওভার। সো তাহলে রিটার্ন অন অ্যাসেটসটা হলো দুইটা রেশিওর মাল্টিপ্লিকেশন। একটা হলো প্রফিট মার্জিন, যেটা আমরা আগে বের করেছি প্রফিট মার্জিন, আর হলো অ্যাসেট টার্নওভার। সো এখানে একটা জিনিস তোমাদের বোঝার আছে, এখানে একটা প্রফিটেবিলিটি রেশিও, সেটা হলো যে এখানে দুই রকম তোমার কন্ট্রাডিক্টরি, তুমি একটা বিজনেসে তুমি কন্ট্রাডিক্টরি তুমি রেজাল্ট পেতে পারো কি, যে ফর এ বিজনেস প্রফিট মার্জিন ইজ হাই, that means net income by sales is high, but return on asset is low. Return on asset is low. এটা হতে পারে না? হইতে পারে স্যার। এটা হলে কি কারণে হবে? এটা তার এই ধরনের তুমি যদি একটা বিজনেসের তুমি রেশিও অ্যানালাইসিস করছো, রেশিও অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে বিজনেসের প্রফিট মার্জিন ইজ ভেরি হাই, প্রফিট মার্জিন হাই, ভালো, বাট রিটার্ন অন অ্যাসেট ইজ ভেরি লো। এটা কারণটা কি? কি কারণে? স্যার এটা কারণ হচ্ছে সেলসটা স্যার যখন কম হবে তখন অ্যাসেটসটা কম আসবে স্যার। সেলসটা যখন কম হবে আর কি, সেলসটা কম হলে সেলসটা কম আসবে। রাইট, সেলসটা যদি স্যার কম হয়, সেলস যদি কম হয় তখন অ্যাসেটস এর রিটার্নটা কম আসবে স্যার। এই পাশেরটা অ্যাসেট টার্নওভার এটা কম হবে, তাই না? মানে ওয়ান সাইড যদি বাড়ে, নেট ইনকাম যদি বাড়ে,
আর ওদিকে সেলস যদি কমে তাহলে সেক্ষেত্রেও প্রভাবটা পড়ে না আর কি তেমন। বিষয়টি হলো এরকম যে তার প্রফিট মার্জিন হাই, তাই না? তার মানে তার সেলস কম হচ্ছে, সেলসটা কম, রাইট? ইউর তার সেলস কম, কিন্তু তার প্রতিটা সেলসে তার প্রফিট মার্জিন অনেক বেশি। তার সেলসের পরিমাণ কম, কিন্তু সেলস কম করলো, সেলসের উপরে তার নেট ইনকাম প্রফিট মার্জিনটা অনেক বেশি, তাই না? ইয়েস স্যার। জি স্যার। সে সেল কম করে, তার 100 টাকা সেল করে, কিন্তু 100 টাকা সেলের ভিতরে 25 টাকাই তার নেট প্রফিট, তাই না? এই কারণে তার প্রফিট মার্জিনটা বেশি। কিন্তু যেহেতু তার আবার অ্যাসেটের পরিমাণ অনেক বেশি, কিন্তু অ্যাসেটের তুলনায় তার সেলসের পরিমাণটা কম, তাহলে তার কি অ্যাসেট টার্নওভারটা কম, তাহলে প্রফিট মার্জিন বেশি আর অ্যাসেট টার্নওভার যদি কম হয়, তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে রিটার্ন অন অ্যাসেটটা কিন্তু তার কম, রিটার্ন অন অ্যাসেটটা তার কম হবে। বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ? Yes, sir. তার আবার অন্যদিকে, হ্যাঁ ঠিক আছে, আবার অন্যদিকে একটা দিস ইজ ওয়ান টাইপ অফ বিজনেস, মানে এই ধরনের এই বিজনেসের নেচারটা কি? এই বিজনেসের নেচার হলো তার সেলস কম, কিন্তু প্রতিটা সেলসের উপরে সে অনেক কম সেল করে, কিন্তু সেলের উপরে তার প্রফিট মার্জিনটা অনেক বেশি। এই কারণে তার প্রফিট মার্জিন রেশিওটা বেশি, কিন্তু তার অ্যাসেট টার্নওভার কম। আর যেহেতু রিটার্ন অন অ্যাসেটটা হলো প্রফিট মার্জিন মাল্টিপ্লাই বাই অ্যাসেট টার্নওভারটা যেহেতু কম, তাহলে তার মোটের উপর রিটার্ন অন অ্যাসেটটা তার কম। বুঝতে পারছো? ইয়েস স্যার। আরেকটা বিজনেসের নেচারটা হলো কি? আরেকটা বিজনেসের নেচার হলো তার প্রফিট মার্জিন কম, কিন্তু রিটার্ন অন অ্যাসেট অনেক বেশি। তার মানে কি? সেই এই বিজনেসটা কি ধরনের নেচার? এই বিজনেস হলো সে এটা হচ্ছে প্রচুর স্যার, সেল করে, এটা হচ্ছে সেলস বুস্ট করতেছে আর কি। সে প্রচুর পরিমাণে সেলস করে, কিন্তু প্রতিটা সেলস অল্প মার্জিনে, সামান্য Yes, sir. প্রফিট করে সে প্রচুর সেল করে। বুঝতে পারছো? তার মানে এই বিজনেসের সেলস সেলসটা অনেক বাড়লে বেশি, আরো বাড়বে। হ্যাঁ রাইট। তার মানে তার সেলস অনেক প্রফিটটা কম বেশি, করে। তার সেলস অনেক বেশি, সে অনেক বেশি সেল করে, কিন্তু খুব প্রতিটা সেলসের তার প্রফিট মার্জিন কম, অল্প প্রফিটে সে সেল করে ফেলে। এই জন্য তার প্রফিট মার্জিন রেশিওটা কম, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তার সেলসের পরিমাণটা যেহেতু বেশি, হ্যাঁ, অ্যাসেটের তুলনায় তার সেলস অনেক বেশি হচ্ছে, তাহলে তার Yes, সেলস sir. বাই টোটাল অ্যাসেট, দ্যাট মানে অ্যাসেট টার্নওভারটা অনেক বেশি। সো যেহেতু তার অ্যাসেট টার্নওভার বেশি আর প্রফিট মার্জিন কম, মাল্টিপ্লাই করলে দেখা যাচ্ছে যে তার রিটার্ন অন অ্যাসেটটা বেশি। Yes, sir. তাইলে আমরা দেখলাম আমাদের দুই ধরনের ব্যবসা থাকতে পারে। এক ধরনের ব্যবসায় কি হয়, প্রচুর পরিমাণে সেল করে, কিন্তু প্রতিটা সেলের উপর তার প্রফিট, অল্প প্রফিটই প্রচুর সেল করে। এই সমস্ত ব্যবসায় কি দেখবো? এই সমস্ত ব্যবসায়ের প্রফিট মার্জিন বেশি, প্রফিট মার্জিন কম, কিন্তু রিটার্ন অন অ্যাসেট বেশি, যেহেতু তার কি কারণ বেশি, তার অ্যাসেট Sir, টার্নওভারটা বেশি। যেমন স্যার হোলসেল না স্যার? আবার আসতেছি আমি, এক্সাম্পল আসছি। কিন্তু আবার আরেক ধরনের ব্যবসা কি? আরেক ধরনের ব্যবসায় তোমার নেট ইনকাম, সেলস কম, কিন্তু তার নেট ইনকাম অনেক বেশি, তাহলে তার প্রফিট মার্জিনটা বেশি, কিন্তু যেহেতু তার সেলস কম, সে কারণে তার অ্যাসেট টার্নওভারটা কম। অ্যাসেট টার্নওভার কমাতে গিয়ে দুইটা মাল্টিপ্লিকেশন কমার ফলে রিটার্ন অন অ্যাসেট কম। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হলো যে দুই ধরনের এক্সাম্পল আমি কি বলি। একটা হলো যে তোমার নেসেসারি গুডস, কমোডিটি আইটেমস, তাই না? কমন আইটেমস, যেমন তোমার চাল, ডাল, পেঁয়াজ, লবণ, কসমেটিক্স, দিজ আর নেসেসারি গুডস। এই সমস্ত গুডসের ক্ষেত্রে কি হয়, নেচারটা কি? এদের প্রফিট মার্জিন কম, কিন্তু সেলস অনেক বেশি। সো এই ধরনের ব্যবসায় কি হবে? বেশি। এই ধরনের ব্যবসায় প্রফিট মার্জিন কম হবে, কিন্তু রিটার্ন অন অ্যাসেট, প্রফিট মার্জিন কম হবে, কিন্তু রিটার্ন অন অ্যাসেট অনেক বেশি হবে। কারণ কি? তার সেলস টার্নওভার, এই অ্যাসেট টার্নওভারটা বেশি। জি স্যার। আরেক ধরনের ব্যবসা আছে যে সমস্ত ব্যবসায়, ফর এক্সাম্পল, যে তোমার যে ডিউরেবল গুডস, যেমন ধরো যে টিভি, ফ্রিজ, কার, এই সমস্ত কি হয়, এই সমস্ত ব্যবসায় দেখা যায় যে প্রতিটা সেলস নেট প্রফিট অনেক বেশি করে তারা। সেলসের উপরে নেট প্রফিট বেশি করে, কিন্তু সেলসের পরিমাণ অ্যাসেটের তুলনায়, কম্পারিজন টু অ্যাসেট, তাদের যে পরিমাণ অ্যাসেট আছে, অ্যাসেটের তুলনায় সেলস কম হয়, এই কারণে অ্যাসেট টার্নওভারটা তাদের কম। বুঝতে পেরেছ? জি স্যার। ইয়েস স্যার। So this is the two types of business. So both are profitability measures. একটা profitability measures এর প্রফিট মার্জিন বেশি, কিন্তু অ্যাসেট টার্নওভার কম। আর ওটাতে হলো প্রফিট মার্জিন বেশি, কিন্তু অ্যাসেট টার্নওভার কম হতে পারে।
So it depends upon the nature of the business. business. And also return on equity, or return on Return on equity is assets. net income by stockholders equity. Equity. Net income by equity. So এখান থেকে এই রেশিওটা বের করার জন্য নেট ইনকামটা তো তোমরা ইয়ে থেকে পাবে, তাই না? ইনকাম স্টেটমেন্ট থেকে পাবে। আর স্টকহোল্ডার্স ইকুইটি এটা কোথা থেকে পাবে? এটা পাবো কি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট না, ব্যালেন্স শিটের ওনার সিকিউরিটি পার্টটা থেকে পাবে, তাই না? জি। ব্যালেন্স শিটে এক পাশে থাকে অ্যাসেটস আর এক পাশে থাকে উপরে থাকে লায়াবিলিটি, নিচে থাকে ওনার্স ইকুইটি। সো ব্যালেন্স শিটের ওনার সিকিউরিটি পার্ট থেকে তোমরা এই ফিগারটা পাবে। সো ইউ গেট, ঠিক আছে? ওকে, জি স্যার। তো কার কোনো কোশ্চেন এই পর্যন্ত? এটাতে প্রফিটেবিলিটি রেশিওতে আমরা তিনটা মেজার্স নিলাম প্রফিটেবিলিটি রেশিওটা। কার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ওকে, so let's move to next one, asset utilization ratio. So what is that asset utilization ratio? আমরা দেখি আমাদের এখানে কি আছে। Asset utilization ratio কি? Problems relating to profitability can be explained wholly or partly by asset utilization ratio. Measure the speed at which the firm is turning over its accounts receivable, inventory and long-term assets. The asset utilization ratio যেটা এখানে প্রথম কি বলা আছে, প্রবলেমস রিলেটিং টু প্রফিটেবিলিটি ক্যান বি এক্সপ্লেইনড হোললি অর পার্টলি বাই অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও, তাই না? এই যে প্রফিটেবিলিটি রেশিওর ভিতরে যে যেটা আমরা বললাম, তাই না, যে একটা বিজনেসের যে প্রফিট মার্জিন বেশি বা কম, আবার তার রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেটের উপরে তার রিটার্নটা, সরি, একটা বিজনেসের প্রফিট মার্জিন বেশি কিন্তু রিটার্ন অন অ্যাসেট কম, আবার একটা বিজনেসের প্রফিট মার্জিন কম কিন্তু রিটার্ন অন অ্যাসেট বেশি। এই ধরনের যে প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি কি দ্বারা এক্সপ্লেইন করতে পারি? অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি। কিভাবে করেছে আমি তো কিছু দেখালাম, যে দিস ওয়ান, এই যে অ্যাসেট টার্নওভার, সেলস বাই টোটাল অ্যাসেট, দিস ইজ ওয়ান অফ দ্য মেজার্স অফ অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও। বুঝছো? তাহলে আমরা কি দেখলাম, যে এখানে বলছে অ্যাসেট ইউটিলাইজেশন রেশিওর কাজটা কি? এটা আমরা করতে পারি প্রবলেমস রিলেটিং টু প্রফিটেবিলিটি can be explained wholly or partly by asset utilization ratio. প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে একটা ব্যবসায়ের প্রফিট মার্জিন বেশি কিন্তু রিটার্ন অন অ্যাসেট কম। সো এই ধরনের এই প্রবলেমটা আমরা কি দ্বারা এক্সপ্লেইন করতে পারি? এটা আমরা এক্সপ্লেইন করতে পারি কি দ্বারা? asset utilization ratio দ্বারা। And what is asset utilization ratio? One of the measures of asset utilization ratio is this, sales by total assets, which is called turnover. So with the help of asset utilization ratio, that means asset turnover, we can explain the problem of profitability ratio. That means the problem is for a business, the profit margin is high, but return on asset is low. Why this happens? We can explain with the help of asset turnover or asset utilization ratio. Or in other words, for a business, the profit margin is low, but return on asset is high. How can we explain this problem? We can explain this problem with the help of this asset turnover, and which is called asset utilization ratio. So this one, and next is called measures the speed at which the firm is turning over its accounts receivable, inventory, and total and long-term assets. তার মানে একটা বিজনেসের যে তোমার লং টার্ম অ্যাসেট বা অ্যাকাউন্টস রিসিভেবল বা ইনভেন্টরি, এগুলি কিভাবে কত স্পিডে তোমার সেলসে কনভার্ট হচ্ছে, সেটা আমরা অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও দিয়ে আমরা মেজার করতে পারি। সো লেটস সি হোয়াট উই ক্যান ডু উইথ asset utilization ratio. So asset utilization ratio একটা হলো কি receivable turnover, that means sales, credit sales divided by receivable. ঠিক আছে? Yes sir, days sales outstanding. Right, sales by accounts receivable, this is receivable turnover. This is one of the measures of asset utilization ratio. তাহলে এটা দ্বারা আমাদের কি মেজার করছে? আমরা এটা দ্বারা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে সেলস ডিভাইডেড বাই রিসিভেবলস, তার মানে তার সেলসটা রিসিভেবলস এর কত টাইমস, তার অ্যাকাউন্টস রিসিভেবল এর কত টাইমস তার সেলসটা, ঠিক আছে? তার মানে তার সেলস রিসিভেবলসটা যে কত কুইকলি তোমার সেলসে কনভার্ট হচ্ছে, এটা মেজার করছে। আরেকটা মেজার্স কি? সেলস বাই ইনভেন্টরি, ইনভেন্টরিটা কত দ্রুত সেলসে
কনভার্ট হচ্ছে। অ্যানাদার কি? অ্যানাদার হলো ফিক্সড অ্যাসেটস বাই সেলস, অলসো সেলস বাই টোটাল অ্যাসেটস। দিস আর অল স্যার এভারেজ কালেকশন পিরিয়ডটা আচ্ছা রাইট, এভারেজ কালেকশন পিরিয়ডটা হলো এটা আমি বলছি আবার বলেন। অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইড বাই এভারেজ ডেইলি ক্রেডিট সেলস। এটা দ্বারা মেজার করছে যে তুমি যে অ্যাকাউন্টস রিসিভেবলটা তোমার কত দিনের ভিতরে তোমার অ্যাকাউন্ট রিসিভেবলটা কালেকশন হচ্ছে, ইয়েস স্যার, কত দিনে এই তুমি সেলস তোমার আউটস্ট্যান্ডিং। কত দিনে তুমি এই 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 অ্যাকাউন্ট রিসিভেবলটা কালেকশন করছো। তুমি তো বাকি যে সেল করছো, এই বাকি টাকাটা তুমি কত দিনের ভিতরে তুমি অন অ্যান এভারেজ কত দিনের ভিতরে তোমার বাকি টাকাটা তোমার ক্রেডিট টাকাটা তোমার কালেকশন হচ্ছে, ঠিক আছে? সেটা মেজার করে কি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই এভারেজ ডেইলি ক্রেডিট সেলস। এটা মেজার করতে পারো যে 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 তোমার তুমি যে বাকি যে সেল করছো কত দিনের ভিতরে তোমার এই সেলস এই বাকি টাকাটা বকেয়া টাকাটা তোমার কালেকশন হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে স্যার। সো দিস ইজ স্যার নাম্বারটা আবার হ্যাঁ কি হয়েছে বলো স্যার নাম্বারটা আবার বলেন। কোনটা? স্যার নাম্বারটা 6 নম্বরটা হলো ইনভেন্টরি টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার স্যার নাম্বারটা রিসিভেবল টার্নওভার তো হলো তোমার 4 নম্বর এটা রিসিভেবল টার্নওভার কথা বলছো? দিস ওয়ান ইয়েস স্যার। নাম্বার 4 এটা হলো যে সেলস ডিভাইড বাই রিসিভেবলস। তার মানে তোমার রিসিভেবলসটা তোমার যে যে তোমার যে সেলস ক্রেডিট সেলস দিয়ে করছো তাই না, এটা তোমার যে তোমার রিসিভেবলস এর কত টাইম, টোটাল ক্রেডিট সেলসটা তোমার রিসিভেবলস এর হাউ মেনি টাইমস অফ ইউর রিসিভেবলস। বুঝতে পারছো? তার মানে এটা দ্বারা মেজার করছে যে যে রিসিভেবলসটা তোমার কত মানে কত দ্রুত তোমার তোমার সেলসে কনভার্ট করছে, তাই না? সো তার মানে এটা মেজার হলো যে অন এন এভারেজ তোমার যে যে রিসিভেবলটা যে থাকে, সে ফর এক্সাম্পল একটা বছর হইলো তোমার তোমার ক্রেডিট সেল টোটাল ক্রেডিট সেল করেছো তুমি সে ফর এক্সাম্পল 5 কোটি টাকা, আর তোমার রিসিভেবলস থাকে এট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তোমার রিসিভেবল থাকে তো সে ফর এক্সাম্পল তোমার 50 লাখ টাকা। তার মানে তার মানে কি হলো যে 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 5 কোটি টাকা তোমার ক্রেডিট সেলস, টোটাল ক্রেডিট সেলস ছিল 5 কোটি টাকা, কিন্তু এট এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম তোমার অন এন এভারেজ তোমার রিসিভেবলস তোমার থাকে 50 লাখ টাকা। তার মানে যে যে তোমার ক্রেডিট সেলসটা তোমার রিসিভেবলস এর 10 টাইমস, ক্রেডিট সেলসটা হলো তোমার রিসিভেবল 10 টাইমস। তার মানে যে তোমার ক্রেডিট সেলস হলো ওই টাকাটা তোমার দ্রুত তোমার কালেক্ট হয়ে যাচ্ছে, কালেকশন হয়ে যাচ্ছে, তাই না? সো এটা যত বেশি হবে এটা তার কি মেজার করবে? এটা তার মেজার করবে ইউ আর হাউ কুইকলি ইউ আর অ্যাকচুয়ালি কালেক্টিং ইউর রিসিভেবলস। এটা দ্বারা সেটাই তোমার মেজার করছে, ঠিক আছে? হাউ কুইকলি ইউ আর কালেক্টিং ইউর রিসিভেবল, দ্যাট ইজ measured by this ratio, receivables turnover, ঠিক আছে? or how quickly your receivables are converting how quickly your receivables are being collected at what speed your receivables are collected, সেটাই তোমার রিসিভেবল টার্নওভার করতে হবে। বুঝতে পেরেছো? কি ক্লিয়ার হয়েছে কিনা বলো যে প্রশ্নটা করেছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। Right. So that is receivables, and this is inventory turnover, sales by inventory. তার মানে তোমার সেলসটা ইনভেন্টরি কত টাইমস, সেলসটা ইনভেন্টরি কত টাইমস সেটা তোমার ইনভেন্টরি টার্নওভার দিয়ে মেজার করতেছ। তার মানে হাউ কুইকলি ইউর ইনভেন্টরিজ আর কনভার্টেড ইনটু সেলস। স্যার ওই আমার নেট চলে গেছিল তো স্যার, আমি কিছু মিস করছি স্যার। হ্যাঁ কি হয়েছে স্যার আমার ওই নেট কানেকশন চলে গেছিল স্যার, আমি তুমি শুনতে পারো না? তো রিসিভেবল টার্নওভারটা তুমি শুনতে পারো না? না স্যার শুনতে পারিনি স্যার। আচ্ছা, রিসিভেবল টার্নওভার আমি एग्जांपल দিচ্ছি। ফর एग्जांपल যে তোমার একটা বছরে তোমার টোটাল ক্রেডিট সেল হলো 5 কোটি টাকা, আর এট এনি পয়েন্ট অফ টাইম তোমার অ্যাকাউন্টস রিসিভেবল হলো 50 লাখ টাকা। তাহলে এই রেজাল্ট তাহলে কি মেজার করছে? মেজার করছে যে তোমার ক্রেডিট সেলসটা রিসিভেবলস এর কত টাইমস, কত টাইমস। এটা কি মেজার করছে? এটা মেজার করছে হাউ কুইকলি ইউর রিসিভেবলস আর বিং কালেক্টেড। তোমার এই বছরে 5 কোটি টাকা তোমার ক্রেডিট সেল করেছো, বাকিতে সেল করেছো, কিন্তু এট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তোমার
রিসিভেবল মানে কাস্টমার কাছে তোমার বকেয়া থাকে 50 লাখ টাকা, তার মানে তুমি তোমার রিসিভেবলস এর 10 টাইম ছিল তোমার ক্রেডিট সেলস, রিসিভেবলস এর 10 টাইম ছিল ক্রেডিট সেলস, তার মানে তোমার এটা একটা মেজার করে, ইট মেজার্স হাউ কুইকলি অর হাউ স্পিডিলি ইউ আর কালেক্টিং ইউর রিসিভেবলস ফ্রম দা কাস্টমার্স। জি স্যার। আবার যদি এরকম হয়, এই একটা আমি তো বললাম যে তোমার রিসিভেবলস ছিল 50 লাখ টাকা আর তোমার ক্রেডিট সেল হলো 1 কোটি টাকা, হ্যাঁ, তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে যে তুমি এখানে খুব কাস্টমারের কাছ থেকে তোমার রিসিভেবলটা কালেকশন হয় খুব স্লোলি কালেকশন হয়, তাই না? একটা ব্যবসায়ের টোটাল ক্রেডিট সেলস ছিল 5 কোটি টাকা আর তার একটা বছরে তার টোটাল ক্রেডিট সেলস করেছে সে 5 কোটি টাকা, তাই না? কিন্তু তার এট এনি পয়েন্ট অফ টাইম তার রিসিভেবল কাস্টমারের কাছে পাওনা থাকে 50 লাখ টাকা, তার মানে কি সে ক্রেডিট সে দ্রুত তার অতি দ্রুত সে কাস্টমারের কাছ থেকে তার রিসিভেবলটা কালেকশন করে নিচ্ছে। আর আরেকটা ব্যবসা রইলো তোমার বছরে সেল করছে, ক্রেডিট সেল করছে 1 কোটি টাকা আর কাস্টমারের কাছে তার আটকায় পড়ে আছে 50 লাখ টাকা, তার মানে কি সে রিসিভেবলটা দ্রুত কালেকশন করতে পারেনি, তাই না? তাই না? বুঝতে পেরেছো? So receivable turnover actually measures how speedily or how quickly you are collecting your receivables from the customer. আর এটা কি করে? এটা মেজার করে how quickly your inventories are being converted into sales. কত দ্রুত তোমার ইনভেন্টরি গুলি সেলসে কনভার্ট হচ্ছে। এটা মেজার কি করে স্যার? কোনটা? নাম্বার 5 একই নাম্বার 5 একই নাম্বার 5 মেজার করে যে তুমি কত দ্রুত তুমি তোমার কাস্টমারের কাছ থেকে তোমার বকেয়া টাকাটা তুমি কালেকশন করছো, সেটাও 5 নম্বরটা মেজার। 4 আর 5 একই জিনিস মেজার করে, 4 আর 5 মানে ভিন্ন প্রেক্ষাপটে, তাই না? বাট ইট গিভস দ্য সেম ইমপ্লিকেশন। 4ও মেজার করে হাউ কুইকলি ইউ আর কালেক্টিং ইউর রিসিভেবলস, আর এটাও মেজার করে 5ও মেজার করে হাউ কুইকলি ইউ আর কালেক্টিং ইউর রিসিভেবলস। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেন আছে? ওকে, নাও এগুলো কি যে তোমার সেলস ফিক্সড অ্যাসেটের কত টাইম ছিল তোমার সেলস, তোমার ফিক্সড অ্যাসেট যা সেলস ফিক্সড অ্যাসেটের তুলনায় তোমার সেলস কত টাইম, আর এটা হলো টোটাল অ্যাসেটস এর তুলনায় তোমার সেলস কত টাইম, সেটাই ঠিক আছে? ওকে, সো দিস ইজ অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও। ওকে, এবং কথা হলো তোমাদের একটা আমরা কি বলেছি, রেশিও অ্যানালিসিস আমরা করব কি কারণে করব? একটা বিজনেসের পারফরম্যান্স অ্যানালাইসিসের জন্য, পারফরম্যান্স ইভ্যালুয়েট করার জন্য করব। তাহলে যদি বলি একটা ফর বিজনেস এ, তাহলে কম্পারিজনটা কিভাবে হবে? একটা বিজনেসের তুমি এগুলো সব বের করেছো, রিসিভেবল বের করেছো, রিসিভেবল টার্নওভার, এভারেজ টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, ফিক্সড টার্নওভার বের করে এখন একটা তুমি কি পেলে? কিছু রেশিও পেলে। এই রেশিওটা তুমি কম্পারিজন কিভাবে করে, পারফরম্যান্স ইভ্যালুয়েটটা কিভাবে করবা? এই রেশিওর সাথে তুমি কার কম্পারিজনটা করবা বলো? আরেকটা কোম্পানির সাথে, আরেকটা কোম্পানির, আরেকটা প্রজেক্টের সাথে, আরেকটা প্রজেক্টে, আরেকটা বিজনেস ফার্মের কাজের সাথে। এটা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তুমি কি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ একটা প্রজেক্টের সাথে কম্পেয়ার করবা? না কার সাথে করবা? না স্যার। সিমিলার সেম ইন্ডাস্ট্রি। এটা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় তাহলে আরেকটা ব্যবসা দিবে, সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরেকটা ব্যবসা নিবে, তাই না? এমন কি করা? এটা যদি মনে করে বিজনেস, এটা গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, এই ফিগারগুলি বের করছো তুমি 2019-20 এর, তাইলে এই বি ফ্যাক্টরির এই ফিগারগুলো কার সাথে করবা? 2018-19 এর সাথে কম্পেয়ার করবা? না স্যার, সেম টাইম হরিজন্টাল, ওইটার সাথে সেম টাইম হরাইজন, given the same time horizon। তার মানে কি এই ফিগারগুলি তুমি 2019-20 এর জন্য যদি বের করো কোম্পানি এর জন্য, তাহলে কোম্পানি বি এর জন্য 19-20 এরই এই ফিগারগুলো বের করে তার সাথে তোমার কম্পেয়ার করবে। এবং কোম্পানি বিটা কি হবে? একই সেক্টরে, কোম্পানি এ যে সেক্টরে, কোম্পানি বি একই সেক্টরে, যেটা আমি প্রথমেই বলেছি, at the same time horizon in the same sector. You make this comparison between two business in the same sector and in the same time horizon. ঠিক আছে? এটা হলো একটা মেজার্স। আবার কি করতে পারো? ফর বিজনেস এ, বিজনেস এর এগুলা এই 2018-19-20 এর জন্য যেটা বের করো, এটা কম্পেয়ার করবা কার সাথে? 2000 ফর বিজনেস এ কার সাথে কম্পেয়ার করবা? 19-20 এর সাথে কম্পেয়ার। 19-20 টা যদি বের করো, 19-20 টা কার সাথে কম্পেয়ার করবা? 19-20 টা করবা এই বিজনেসেরই 18-19 এর সাথে বা 17-18 এর সাথে। দেন ইউ ক্যান কম্পেয়ার যে 18-19 এর তুলনায় 19-20 এর তার পারফরম্যান্স ভালো না খারাপ। জি স্যার।
বা Yes, sir. 17-18 সাথে তুলনা করবা, তখন তো কম্পেয়ার করতে পারবে কি 17-18 তুলনা তার এই বিষয়ে পারফরম্যান্সটা ভালো না খারাপ। সো আমরা কম্পারিজনটা করবা কি in the between two businesses in the same sector and in the same time horizon, and for a business, for a particular business over the time horizon. কথাটা কি বুঝতে পেরেছো? কম্পারিজনটা কিভাবে হবে? Yes, sir. For two businesses, we'll compare the results between two businesses or more businesses in the same sector in the time horizon, and for the same business for the time horizon. ঠিক আছে? Okay. Now, Yes, sir. come to the liquidity ratios. Liquidity ratios আমরা দেখি liquidity ratio কি মেজার করে? Let's see. Liquidity ratio এখানে আছে। Liquidity ratio measures the firm's ability to pay off short-term obligation. Short-term Obligations. short-term obligation মানে current liabilities. Short-term obligation means কি? Follow. Current liabilities. Current liabilities. তাহলে আমরা দেখব Current liabilities. তাহলে আমরা লিকুইডিটি রেশিও দ্বারা আমরা কি মেজার করব? একটা বিজনেসের তার কারেন্ট লায়াবিলিটি গুলি পে অফ করার Ability to pay. এবিলিটি দিবে, তার কারেন্ট লায়াবিলিটিস গুলি বা শর্ট টার্ম অব্লিগেশনস পে অফ করার কতটুকু তার ক্ষমতা আছে, সেটা আমরা মেজার করতে পারি কি দিয়ে? লিকুইডিটি রেশিও। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো হোয়াট দ্য লিকুইডিটি রেশিও মেজার্স? Liquidity ratio measures the ability of a business to pay off its short-term obligations or current liabilities. বুঝতে পারছো সবাই? Yes, sir. Liquidity ratio measures the ability of a business firm to pay off its short-term obligations or current liabilities. আমরা এই রেশিওটা কিভাবে মেজার করব? Actually, current ratio, which is current assets by current liabilities. Yes, sir. তাইলে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর তথ্যগুলো কোথা থেকে পাবো? Balance sheet, sir. Balance sheet এর টোটাল অ্যাসেট সাইড পাবো, আর ব্যালেন্স শিটে টোটাল স্টক হোল্ডার ইকুইটি সাইডে পাবো। টোটাল স্টক হোল্ডার ইকুইটি সাইডে কোনটা পাবো? লায়াবিলিটি পাবো, কারেন্ট লায়াবিলিটি পাবো, আর টোটাল অ্যাসেট সাইডে কারেন্ট অ্যাসেট গুলো পাবো। কারেন্ট লায়াবিলিটিস কি তুমি ইকুইটি পার্ট থেকে পাবা? কারেন্ট লায়াবিলিটিস স্যার ইয়েতে পাওয়া যাবে আর কি, লায়াবিলিটি আর ওনারশিপ রাইট হ্যান্ড সাইড থেকে। এটা বলতে চাচ্ছি। Yes, sir. লায়াবিলিটি সাইড থেকে পাওয়া যাবে। লায়াবিলিটি সাইড। লায়াবিলিটি গুলিকে দুই ভাগে লেখা, একটা হলো কারেন্ট লায়াবিলিটিস আর একটা হলো নন কারেন্ট লায়াবিলিটিস, তাই না? Yes, sir. ব্যালেন্স শিটে লায়াবিলিটিটাকে দুই ভাগে লেখা, একটা হলো কারেন্ট লায়াবিলিটিস আর একটা হলো নন কারেন্ট লায়াবিলিটি। লায়াবিলিটিস। সো ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটিস থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস এর তথ্যটা পাবো, আর কারেন্ট অ্যাসেট পাবো কোথা থেকে? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড থেকে পাবো, তাই না? Yes, sir. তোমরা জানো কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস মানেটা কি জানো? কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো? জি স্যার। কোনগুলি কারেন্ট লায়াবিলিটিস? স্যার কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপর পেয়েবল। স্যার 1 বছরের কম সময়ের যে লায়াবিলিটিস গুলো, রাইট, যে সমস্ত লায়াবিলিটি গুলিকে আমাকে যে সমস্ত লায়াবিলিটি আমাকে উইদিন 1 ইয়ার পে অফ করতে হবে, এক বছরের উইদিন দ্য ইয়ার যে সমস্ত লায়াবিলিটি গুলি আমাকে পে অফ করতে হবে, সেটা হলো কারেন্ট লায়াবিলিটি। আর কারেন্ট অ্যাসেটস কোনগুলো? স্যার 1 বছরের কম সময়ে যেগুলো বিক্রি করা যায়। 1 বছরের কম সময়ে এক বছরের ভিতরে বলো কি বলছো? 1 বছরে যে বলছিল 1 বছরে, হ্যাঁ, কম সময়ের মধ্যে যেগুলো বিক্রি করা যায় বা 1 বছরের কম সময়ের মধ্যে যেগুলো পাওয়া যায় স্যার। যেগুলো পাওয়া যায় না, যে সমস্ত অ্যাসেটকে 1 বছরের কম সময়ের ভিতরে তোমার ক্যাশে বা ক্যাশ ক্যাশে রূপান্তর করা যায়। রূপান্তর করাটা আমি তো হচ্ছে স্যার তারল্য মানে লিকুইডিটি আর কি। লিকুইডিটি মিন্স তোমার ক্যাশে কনভার্ট করতে হবে, তাই না? Yes, sir. কারণটা সো সেগুলো কারেন্ট অ্যাসেটস। তাহলে কারেন্ট রেশিও আমরা কি মেজার করতে পারি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এটা দ্বারা কি মেজার করে? এটা দ্বারা মেজার করে লায়াবিলিটি গুলোকে কিভাবে কারেন্ট অ্যাসেটে রূপান্তর করা যায়। হ্যাঁ, যেটা আমাকে 1 বছরের ভিতরে পে অফ করতে হবে, সেটাকে আমার 1 বছরের ভিতরে যে সমস্ত আমার অ্যাসেট গুলিকে আমি ক্যাশে কনভার্ট করতে পারো, সেগুলি দিয়ে আমি এটাকে মিট আপ করতে পারবো কিনা, সেটা আমার মেজার করে। সো তাহলে যে কারেন্ট লায়াবিলিটিস গুলি আমার কারেন্ট অ্যাসেটস এর কারেন্ট মানে কারেন্ট লায়াবিলিটিস আমার how many times I have the current assets for current liabilities. তাহলে কারেন্ট অ্যাসেটটা কি মেজার করে? যে 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 for what is the times of my current
what is the how many times of my current liabilities is my current assets. That means how can whether how many times I can pay off my current liabilities with my current assets. Current assets কি measure করে? How many times I can তাহলে স্যার এটা কি স্যার পিরিয়ড বুঝাচ্ছেন, মানে no, কতটুকু current assets by period না টাইম দ্বারা আমি সময় বুঝাচ্ছি না, গুণ বুঝাচ্ছি আর কি। গুণ বোঝাচ্ছে মানে লাইবিলিটি অ্যাসেট কত গুণ কারেন্ট বাংলা Times, বলি times. টাইমস, আমি বলতে চাচ্ছি কারেন্ট অ্যাসেট গুলি দিয়ে আমি কারেন্ট লাইবিলিটিস কতবার পরিশোধ করতে পারবো, কত টাইমস দিয়ে আমি কতবার sir. বুঝিয়েছি। এটা কারেন্ট রেশিও কি মেজার করে যে আমার কারেন্ট অ্যাসেট গুলো দিয়ে কারেন্ট লাইবিলিটিসটা আমি কতবার পরিশোধ কতবার দেওয়া যাবে। ইয়েস স্যার। কতবার আমি পরিশোধ করতে পারবো। সো যেমন আমি যদি বলি আমার কারেন্ট অ্যাসেটস যদি 100 হয় আর কারেন্ট লাইবিলিটি যদি 50 হয়, তার মানে কি আমার কারেন্ট অ্যাসেট দিয়ে আমার কারেন্ট লাইবিলিটিস কতবার পরিশোধ করা যাবে, কয়বার পরিশোধ করতে পারবো? স্যার একবার। Again, কারেন্ট অ্যাসেটস ছিল 100 আর কারেন্ট লাইবিলিটিস যদি 50 হয়, তাহলে আমার কারেন্ট অ্যাসেটস দিয়ে আমি কারেন্ট লাইবিলিটিস কতবার পরিশোধ করতে পারবো? দুইবার স্যার, দুইবার স্যার। পরিশোধ করতে পারবো। আবার যদি উল্টাটা হয় যে আমার কারেন্ট অ্যাসেটস হলো 50 আর কারেন্ট লাইবিলিটিস হলো 100, তাহলে ঘটনাটা কি হবে? তাহলে আমার কারেন্ট অ্যাসেটস দিয়ে আমি কারেন্ট লাইবিলিটিস কতটুকু কতবার পরিশোধ করতে পারবো? হাফ অংশ স্যার। হাফ অংশ। তার মানে কম স্যার, মানে কারেন্ট অ্যাসেটস দিয়ে আমি কারেন্ট লাইবিলিটি হাফ অফ মাই কারেন্ট লাইবিলিটিস আই ক্যান পে অফ হাফ অফ মাই 50%, কারেন্ট লাইবিলিটিস উইথ মাই কারেন্ট অ্যাসেটস 60%। 50%। বুঝতে পারছো? Right. তাহলে কারেন্ট Yes, কারেন্ট রেশিওর ইমপ্লিকেশনটা বুঝতে পারছো? জি স্যার। That is the implication of current ratio. Current assets by current liability. এটা বুঝাচ্ছে যে আমার কারেন্ট অ্যাসেট গুলি দিয়ে আমি কারেন্ট লাইবিলিটিস কতবার আমি পরিশোধ করতে পারবো। যেমন আমি একটা एग्जांपल দিলাম, if the current asset is 100 and current liabilities is 50, এটা বুঝা গেল আমার কারেন্ট লাইবিলিটিস আমার কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লাইবিলিটিস কে আমি দুইবার পরিশোধ করা Two times, two times. So I have double of current assets of my current liability. Current liability যা আছে তার দ্বিগুণ আছে আমার কারেন্ট অ্যাসেট। আবার দুটোটা হয় কারেন্ট অ্যাসেট হলো 50 আর কারেন্ট লাইবিলিটিস হলো 100, তার মানে কি আমার কারেন্ট অ্যাসেট দিয়ে আমার কারেন্ট লাইবিলিটিস এর অন্তত খালি 50% আমি পরিশোধ করতে পারবো। 0.50 তার মানে মাই কারেন্ট অ্যাসেট ইজ অনলি 50% অফ মাই কারেন্ট লাইবিলিটিস। তার মানে কারেন্ট অ্যাসেটটা দিয়ে কারেন্ট লাইবিলিটিস আমার 50% পরিশোধ করতে পারবো। তাহলে আমার লিকুইডিটি পজিশন কোনটা ভালো, আগেরটা ভালো না পরেরটা ভালো? আগেরটা স্যার, আগেরটা ভালো। তার মানে কারেন্ট রেশিও যত বেশি হবে ততই তার লিকুইডিটি পজিশনটা তত ভালো, তাই না? ইয়েস স্যার। তার মানে কারেন্ট রেশিও কম মিন্স তার লিকুইডিটি পজিশনটা খারাপ, তাই না? Yes, sir. কারেন্ট অ্যাসেটের তুলনায় কারেন্ট লাইবিলিটিস অনেক বেশি যদি হয়, তাই না? সো কারেন্ট রেশিও শুড বি মোর দেন 1। কারেন্ট রেশিও কি হতে হবে? More than one. মোর দেন 1। যদি মোর দেন 1 হয় তাহলে কি হবে? তাহলে কারেন্ট অ্যাসেট গুলি দিয়ে তুমি কারেন্ট অ্যাসেটস অবশ্যই গ্রেটার হতে হবে। ইয়েস স্যার। তার মানে ইউর কারেন্ট অ্যাসেটস আর মোর দেন অর এট লিস্ট ইকুয়াল Current কারেন্ট liability. লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট স্যার আর একটা কারেন্ট কোশ্চেন ছিল স্যার। কি বলো? স্যার কোশ্চেন হচ্ছে স্যার যে এখানে আমাদের অ্যানসার অনেক সময় স্যার 2 টাইমস অথবা 3 টাইমস এরকম যদি আসে, অনেক সময় স্যার যদি ফ্র্যাকশন চলে আসে তখন কি স্যার অ্যাপ্রক্সিমেটলি স্যার ধরেন 3.5 বা 3.6 আসলো তখন কি 4 ধরবো? 4 না টাইমস? না এগুলো রেশিও যা আছে তা ধরবো। আছে তাই ধরো। ওকে স্যার। আচ্ছা, কুইক রেশিও কুইক রেশিওটা হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। এটা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইনভেন্টরি গুলিকে ক্যাশে কনভার্ট করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য তারা আরো ন্যারো একটা মেজার দিতে চাচ্ছে। সেটা হলো কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা মাইনাস করে যে পরিমাণ অ্যাসেট থাকে এটাকে লিকুইড অ্যাসেট ধরে তার সাথে কারেন্ট লাইবিলিটিস এর একটা কম্পারিজন, সেটা হলো কুইক রেশিও। ঠিক আছে? So that is liquidity ratios. Then come to debt utilization ratio. Debt utilization ratio ভিতরে কি আছে? Debt utilization ratio আছে তোমার debt to total assets. Debt কি বুঝছো? Total debt by total assets. বলো তো? So what is this total debt? এই total debt শর্ট ডেট প্লাস লং ডেট, শর্ট ডেট প্লাস লং ডেট। হ্যাঁ? শর্ট ডেট আর লং ডেটের সামেশন হচ্ছে টোটাল ডেট। তার মানে আমি এই তথ্যটা কোথা থেকে পাবো? টোটাল ডেটের তথ্যটা স্যার এটা আমরা পাবো লায়াবিলিটি সাইড, ব্যালেন্স সাইড লাইবিলিটিস। তার মানে ব্যালেন্স Balance sheet শিটের এর liability টোটাল side এ পাবো। লায়াবিলিটিস। টোটাল ডেটস মিন্স টোটাল লায়াবিলিটি। টোটাল লায়াবিলিটি। আচ্ছা, আর টোটাল অ্যাসেটস আমি ব্যালেন্স শিট থেকে পাবো। সো দিস ইজ মেজার্স ডেট টু টোটাল অ্যাসেটস। এটা একটা মেজার করে যে আমার যে টোটাল যে অ্যাসেটস আছে টোটাল অ্যাসেটস এর কত পার্সেন্টেজ হলো ডেট। তার মানে Yes, sir. মেজার করছে আমার টোটাল অ্যাসেটের কত পার্সেন্টেজ
ডেট দ্বারা আসলে ফাইন্যান্স করা হয়েছে, তাই না? আমার টোটাল অ্যাসেটস এর কত পার্সেন্টেজ ডেট দ্বারা ফাইন্যান্স করা হয়েছে, দ্যাট ইজ পরিশোধ করতে ফাইন্যান্স, পরিশোধ না, ফাইন্যান্স Yes, sir. না। ফাইন্যান্স ফাইন্যান্স অ্যাসেটটা তুমি কিভাবে অ্যাকোয়ার করেছো? ডেট দ্বারা। অ্যাসেটটা টোটাল অ্যাসেটের কত অংশ তুমি ডেট দ্বারা তুমি 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 Yes, sir. অ্যাকোয়ার করেছো, ঠিক স্যার, আছে? তার মানে এটা কত কম হবে, এটা আমাদের জন্য ভালো। রাইট রাইট রাইট। তার মানে তোমার Yes. তোমার ডেটটা কম মিন্স ইকুইটি বেশি, তাই না? ডেট কম Yes, sir. তার মানে ইকুইটি বেশি। টাইম ইন্টারেস্ট আর্ন, এটা হলো ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ডিভাইড বাই ইন্টারেস্ট। তার মানে যে তোমার যে ইন্টারেস্ট যে লায়াবিলিটি আছে সেটা তুমি তোমার বিফোর ইন্টারেস্ট তোমার ইনকাম দ্বারা কতবার ইন্টারেস্টটাকে তুমি পরিশোধ করতে পারো। यस স্যার ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস যে পরিমাণটা হবে সেটা ডিভাইড বাই ইন্টারেস্ট। তার মানে তোমার যে ইন্টারেস্ট যে লায়াবিলিটি, EBIT ইন্টারেস্ট পেমেন্টটা যে করতে হবে, ইন্টারেস্টটা তুমি তোমার EBIT ইনকাম দ্বারা, ইবিআইটি রাইট, ইনকাম দ্বারা তুমি কত টাইমস, হাউ মেনি টাইমস ইউ ক্যান পে অফ ইউর ইন্টারেস্ট উইথ ইউর ইনকাম। তার মানে এই রেশিওটা যত বেশি হবে ততই তোমার জন্য ভালো, তাই না? यस স্যার তাই না? কি বলো, কি মনে হয়? জি স্যার আর হলো ফিক্সড চার্জ কভারেজ, এটা হলো কি ইন্টারেস্ট বিফোর ফিক্সড চার্জ এন্ড ট্যাক্সেস ডিভাইড বাই ফিক্সড চার্জ। এই ফিক্সড চার্জটা হলো তোমার ইন্টারেস্টের সাথে অনেক সময় তোমার ইয়ে থাকে, তোমার তোমার ওই লিজ পেমেন্ট থাকে, তাই না? লিজ অব্লিগেশন থাকে, সেটাও তোমার এর সাথে অ্যাড করা হয়, এগুলো ফিক্সড চার্জ। সো দ্যাট ইজ ডেট ইউটিলাইজেশন। সেটা দিয়ে তুমি মেজার করতে পারবা যে তোমার আসলে তোমার ডেট পরিশোধ করা তোমার এবিলিটি কিরকম আছে, তাই না? সেটা ডেট ইউটিলাইজেশন রেশিও। সো তাহলে এইটা হলো মোটামুটি আমরা আজকে রেশিও অ্যানালিসিস মোটামুটি এইটুকু আমরা কভার করলাম। এইটুকু তোমরা ভালোভাবে দেখে নিবে, বইতে কিছু যদি আরো তোমার লেসন নোটের ভিতরে থাকে এগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নিবে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার So now let's move to our second. আচ্ছা, এখন আমরা আজকে দেখব আমাদের যে এখন আমাদের আজকে তোমরা কি লেসন প্ল্যানটা কি দেখছো? নতুন শেয়ারটা কি দেখতে পাচ্ছো? নতুনটা দেখা যাচ্ছে না স্যার। নতুনটা দেখা যাচ্ছে না? না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। রাইট। তাহলে আজকে আমাদের টপিক কি আছে আমরা দেখি। আমাদের টপিক আছে, আমরা এটা কভার করলাম, the ratio analysis, profitability ratios, liquidity ratios, asset utilization ratios and debt utilization ratio, এটা আমরা আজকে কভার করলাম। সো লেটস মুভ টু দা সেকেন্ড টপিক। আমাদের আজকে এরপরে আছে কি the concept of time value of money, price level, the value of money, the concept and computation of inflation, deflation, finance table. ওকে, সো আমরা আজকে তাহলে আমাদের এই টপিকগুলিতে আলোচনা করি, the concept of time value of money, price level, value of money. আচ্ছা, সো প্রথম আমরা দেখি যে আমাদের এই চ্যাপ্টারটা হলো কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি। এটা আমরা বলেছি আগে ক্লাস আমরা বলেছি যে মানি আমরা প্রথম বলেছিলাম যে টেক ইট ফর গ্রান্টেড, বলেছিলাম না? টেক ইট ফর গ্রান্টেড দ্যাট the value of money will decrease over the period of time. এটা বলেছিলাম না আমরা? ইয়েস স্যার। জি স্যার Yes, আমি বলছি that take it for granted, I will explain it later on. So this is the right time to explain it. আজকে ক্লাসে আমি আলোচনা করব যে what is time value of money. যেটা আমি বলছি তোমরা তোমাদের কাছে মানে তোমাদের ইনটিউটিভলি তোমরা বুঝতে পারছো যে আজকের দিন তোমার কাছে 1 লাখ টাকা থাকে, তাহলে আজ থেকে 5 বছর, আজ থেকে 2 বছর পরে, আজকের দিনে 1 লাখ টাকার যে ভ্যালু, আজ থেকে 2 বছর পরে এই 1 লাখ টাকার ভ্যালু কি কিরকম থাকবে তোমার কাছে মনে হয়? না স্যার, কমে যাবে। না চেঞ্জ হবে কমে যাবে, তাই না? তোমার কাছে এটা আমাদের কমন সেন্স বলে, তাই না? কমন সেন্স বলে আজকের দিনে আমাদের যদি 1 লাখ টাকা থাকে, এই 1 লাখ টাকার যে ভ্যালু আজ থেকে 2 বছর পরে এই 1 লাখ টাকার ভ্যালু আজকের দিনের যে 1 লাখের ভ্যালু তার সমান হবে না, তার চেয়ে কি হবে? তার চেয়ে কম হবে। কম হবে। এটা আমাদের কমন সেন্স বলে। এটা কারণটা কি বলতো? কারণটা স্যার এটার কারণটা হচ্ছে যে টাকার মানটা কমে যাওয়া স্যার। কেন টাকার মানটা কেন কমে যায়? ওয়াই? দ্য ভ্যালু টাকার মান
রাইট ইউ আর 100% কারেক্ট যে টাকার মানটা কমে যায়, দ্য ভ্যালু অফ মানি। তার মানে কি, স্যার দেশ থেকে যে টাকা শোনো কথাটা একটু আমি একটু ক্লিয়ার করি, একটু শোনো। তার মানে কি, আবার বলি अगेन, ফ্রেম দ্য কোশ্চেন अगेन। আমি বলেছি কি, আজকে অ্যাজ অন টুডে ইফ ইউ হ্যাভ টাকা 1 লাখ, আজকের দিনে যদি তোমার কাছে 1 লাখ টাকা থাকে, সেই টাকার যে মূল্যমান ভ্যালু, এই 1 লাখ টাকা আজ থেকে 2 বছর পরে এই 1 লাখ টাকার মূল্যমান তার চেয়ে কম হবে। আজকের দিনের 1 লাখ টাকার যে মূল্যমান, তার তুলনায় আজ থেকে 2 বছর পরে 1 লাখ টাকা মূল্যমান তার চেয়ে কম হবে, তাই তো? ইয়েস স্যার। এখন কথা বলো why? তার মানে কি, তার বুঝে গেল with the passage of time। তার মানে কি, with the passage of time, as the time passes the value of money decreases। এই তো কথাটা হইলো, কথার অর্থ এই তো দাঁড়িলো, তাই না? ইয়েস স্যার। স্টুডেন্টস, আমার কথাটা কি তোমরা বুঝতে পারতেছো? ইয়েস স্যার। রাইট। আমি আবার বলি, এটা খুব ভালোভাবে বুঝো ভাই, এটা কোনো ফাঁক থাকলে চলো না। আমি বলেছি আজকে যদি তোমার কাছে 1 লাখ টাকা থাকে, এই 1 লাখ টাকার যে মূল্যমান, হ্যাঁ, তাহলে আজ থেকে 2 বছর পরে এই 1 লাখ টাকার মূল্যমান আজকের তুলনায়, আজকের যে মূল্যমান তার তুলনায় কম হবে। তার মানে কি, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, কথার অর্থ হলো উইথ দ্য প্যাসেজ অফ টাইম দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজেস। সময়ের সাথে সাথে টাকার মূল্যমান কমে যায়। এখন কথা হলো, এটার কারণটা কি, why? স্যার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে যে, তাই মানে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় যে। আবার একটু শেষ করতে ভাই, তার মানেটা হলো with the passage of time the value of money decreases, and that is the concept of time value of money. That concept of time value of money, the value of money decreases with the passage of time. তাইলে আমরা দেখবো যে আমরা এটা বললাম, যে আমি স্বাভাবিকভাবে বললাম the value of money decreases with the passage of time। তার মানে সময়ের অতিবাহিত হওয়ার সাথে সাথে as the time passes the value of money decreases। Now the question is why? এখন বলো। স্যার ভবিষ্যৎ অনিশ্চিত, সুদের হার বিকজ অফ ইনফ্লেশন, interest rate। প্রোডাক্ট এবং সার্ভিসের দাম বেড়ে যায় ইনফ্লেশনের জন্য। এর জন্য প্রোডাক্টসের দাম বেড়ে যেতে পারে স্যার, দেন ইনফ্লেশন হতে পারে স্যার। রাইট তুমি যে বলেছো যে ইনফ্লেশনের কারণে, যে ইনফ্লেশনের কারণে ইনফ্লেশন স্ট্যাগফ্লেশন মতো হইতে পারে স্যার। রাইট, ইনফ্লেশন ডিপ্রেশন হতে পারে। নাও দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে Yes, নাও sir. দ্য কোশ্চেন, তুমি যেই বলেছো যে মূল পয়েন্ট আমি বলেছি যে উইথ দ্য প্যাসেজ অফ এজ দ্য টাইম পাসেস দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজেস। এটার আনসার তুমি বলছো, রাইটলি বলেছো। ভাই আমি বলছি এটা কেন হয়, তুমি বলছো ফর ইনফ্লেশন। ইনফ্লেশনের কারণে টাকার মূল্যমান কমে যায়। তার মানে কমে যায়। আজকের যে ইনফ্লেশনের কারণে, নাও দ্য পয়েন্ট ইজ হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশনটা কি? মূল্যের ঊর্ধ্বগতি। excessive price আর in যখন the commodity prices। স্যার মূল্যের টাকার ঊর্ধ্বগতি। পরিমাণটা, কি ইনফ্লেশনটা কি বলো? টাকার পরিমাণটা যখন স্যার বেড়ে যায়, নো যেমন স্যার হচ্ছে যে ডলারের দাম আগে ছিল 85 টাকা, এখন হচ্ছে ডলারের দাম 90 টাকা। ইকোনমিতে প্রাইস লেভেলটা বেড়ে যাওয়াটাই ইনফ্লেশন। এক্স্যাক্টলি। excessive- ইনফ্লেশনটা মানে কি বলেছে, যেটা ইজ রাইটলি সেড। ইনফ্লেশন মিন্স Yes. the price level of the economy will increase. If the price level of the economy increases, then this is called inflation. Inflation. And if the price level decreases, then what is ডিফ্লেশন। deflation স্যার, deflation। ইনফ্লেশন। inflation? এখন কথা হলো, এখন আমাকে বলো তাহলে যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম যদি প্রাইস লেভেল যদি বেড়ে যায়, তাই না, তাহলে ইনফ্লেশন হবে। আর উইথ দ্য প্যাসেজ অফ টাইম উইথ দ্য প্রাইস লেভেল ডিক্রিজেস, তাহলে এটাকে আমরা ডিফ্লেশন বলবো। তাহলে আমাকে বলো, এই যে টাকার মান, আমি যে বললাম যে টাকার মান, যে 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 দুটা সিনারিও, একটা হলো ইনফ্লেশন আর একটা হলো ডিফ্লেশন। যদি সময়ের সাথে সাথে পণ্যের মূল্যমান, প্রাইস লেভেল যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তাইলে টাকার মান বাড়বে না কমবে? টাকার মান কমবে। টাকার মান কমবে। টাকার মান কমবে। আবার যদি সময়ের সাথে সাথে যদি প্রাইস লেভেল কমে যায়, তাহলে টাকার মান কি হবে? পারবে স্যার, টাকার মান বাড়বে। বাড়বে বাড়বে টাকার মান বাড়বে। বাড়বে। তাহলে যে আমরা যে বলি যে সময়ের সাথে সাথে টাকার মান কমে যায়, এই কথাটা কিন্তু এটা কি কারেক্ট স্টেটমেন্ট? নো স্যার। So it depends. নো স্যার,
প্যারাডক্স প্যারাডক্স এটা একটা পথিকৃত প্যারাডক্স স্যার এটা একটা কারেক্ট স্টেটমেন্ট না, এটা না, না। কারেক্ট স্টেটমেন্ট। এটা মূল তাদের Correct বুঝতে statement। পারলা যে যে আসলে সময়ের সাথে সাথে যে টাকার মূল্যমান বাড়বে না কমবে, দ্যাট ডিপেন্ডস আপন হোয়াট, দ্যাট ডিপেন্ডস আপন the price level that depends upon price level. If the price level increases with the passage of time, the time value of money will decrease with the passage of time. decreases On the other hand, if the price level decreases with the passage of time, the time value of money will increases increase with the passage of time. So তাহলে এখানে মূল প্রশ্নটা হলো কি, ভবিষ্যতে সময়ের সাথে টাইম ভ্যালু অফ মানি বাড়বে না কমবে, দ্যাট এসেনশিয়ালি ডিপেন্ডস আপন হোয়াট, দ্যাট এসেনশিয়ালি ডিপেন্ডস Price আপন level, sir. প্রাইস লেভেল, দ্যাট এসেনশিয়ালি ডিপেন্ডস আপন প্রাইস লেভেল। কিভাবে? আমি যদি এখন এক্সাম্পল যদি দেই, সে ফর এক্সাম্পল তোমার আজকে তোমার এখন মান্থলি ইনকাম হলো সে ফর এক্সাম্পল 20,000 টাকা 20,000 is your monthly income. And the price level in the economy is, say for example, 100. The price level in the economy is 100. তাহলে তুমি 20,000 টাকা দিয়ে, তাহলে price level of the economy is 100 means, say for example 100 টাকা দিয়ে তুমি 1 unit 100 টাকা দিয়ে তুমি 1 unit goods and service পারচেজ করতে পারো, say for example, তাই না? যা আবার বলছি আমি, তোমার আজকে তোমার as on today your income is 20,000, and as on today the price level is 100. Price level 100 means with taka 100 you can purchase one unit of goods and services, so for example, right? ঠিক আছে? তাহলে আজকের দিনে তুমি 20,000 টাকা দিয়ে কত ইউনিট অফ গুডস এন্ড সার্ভিস পারচেজ করতে পারবে? স্যার 200 ইউনিট 200 স্যার 20,000 না 20,000 টাকা তো তোমার ইনকাম, 200 ইউনিট রাইট? 20,000 divided by 100 equal to 200 20,000 divided by 100, তাতে কত আসে? 200 স্যার 200. তাহলে কি হলো, যদি আজকে as on today if your income is 20,000 and the price level of the economy is 100, then with your income of taka 20,000 you can purchase 200 units of goods and services, right? yes sir তার মানে again I repeat, যদি আজকের দিনে যদি তোমার ইনকাম যদি 20,000 টাকা হয় and if the price level as on today is 100, then you can buy 200 units of goods and services with your income of taka 20,000, right? ঠিক আছে? Okay, yes sir right. এখন সে ফর এক্সাম্পল Okay, sir. আজ থেকে 1 বছর পরে তোমার ইনকাম 20,000 ঠিকই আছে, but if the price level in the economy increases to 200, then sir 100 ইউনিট হবে তাহলে তুমি কত ইউনিট গুডস এন্ড 100 unit 100 you can buy 100 units of goods and services. তাহলে তুমি বুঝতে Right. পেরেছো, as on today the price level is 100, then that's why you can buy 200 units of goods and services on today, but after one year if the price level increases to 200, then with your income of taka 20,000 you can buy only 100 units of goods and services. তাহলে এটা দিয়ে বুঝা গেল যে তাহলে 20,000 টাকার আজকের দিনের মূল্যমান হলো 200 ইউনিটস অফ গুডস এন্ড সার্ভিসেস, আর 20,000 টাকার আজ থেকে 1 বছর পরের মূল্যমান হলো 100 ইউনিটস অফ গুডস এন্ড সার্ভিসেস। yes sir তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার তাহলে Yes, বুঝে sir. গেল, দ্যাটস দ্য আইডিয়া অফ টাইম টাইম ভ্যালু। ভ্যালু অফ মানি আমি যে বললাম, তাহলে কি বুঝা গেল যে 20,000 টাকা তো তোমার ঠিকই আছে, আজকেও তোমার ইনকাম হলো 20,000 টাকা, আজ থেকে 1 বছর পরেও তোমার ইনকাম হলো 20,000 টাকা, বাট as on today the value of taka 20,000 is 200 units of goods and services, but value of taka 20,000 after 1 year is 100 units of goods and services. Why? Because the price level has increased from 100 to 200. yes sir আজকের দিনে প্রাইস লেভেল হলো 100, আর আজ থেকে 1 বছর পরে প্রাইস লেভেল হয়ে গেল তোমার 200. That's why as on today you can buy 200 units of goods and services as on today, but after 1 year you can buy only 100 units of goods and services with taka 20,000.
এখন যদি রিভার্সটা হয়, সে ফর এক্সাম্পল আজকের দিনে তোমার ইনকাম হলো 20,000 আর প্রাইস লেভেল হলো 100, right? So you can buy 200 units of goods and services and today, but after 1 year, if the price level comes down to 50, from 100 to 50, then what will happen? How many units of 400 units. 400 you can units. buy 400 units of goods and services. তাহলে কি হলো, আজ থেকে 1 বছর পরে তোমার 20,000 টাকার মূল্য বেড়েছে না কমেছে? বেড়েছে স্যার। 20,000 টাকার মূল্য বেড়েছে, কারণ আজকের দিনে you can buy 200 units of goods and services with টাকা 20,000, but after 1 year you can buy 400 units of goods and services with টাকা 20,000. That means after 1 year the value of টাকা 20,000 has increased. And why it happened? Why এই ঘটনাটা কেন ঘটলো? Because of the decreases of price level. Because of the decrease of the price level. Price level, that means deflation. Right. প্রাইস লেভেলটা কমার কারণে। সো তাহলে আমরা মূল ঘটনা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি জি, স্যার। টাইম ভ্যালু অফ মানি। এই যে এক্সাম্পলটা দিলাম, এতক্ষণ যে আলোচনা করলাম, এখানে আমরা কি বুঝতে পারলাম? দ্য টাইম ভ্যালু অফ মানি এসেনশিয়ালি ডিপেন্ডস আপন প্রাইস লেভেল। Yes, sir. তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কথা বললাম, দ্য প্রাইস লেভেল এন্ড দ্য ভ্যালু অফ মানি। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম that the value of money essentially depends upon price level. And what's the relationship between value of money and price level? Positive relationship or negative relationship or inverse relationship? Inverse relationship, sir. Inverse relationship. So আমরা বুঝতে পারলাম there exists an inverse relationship between price level and the value of money. আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? The relationship value of between the value of money and the price level is inverse. That means if the price level increases, the value of money will decrease, and if the price level decreases, the value of money will Yes. clear হলো সবার কাছে? জি স্যার। টাইম ভ্যালু অফ মানি, প্রাইস লেভেল এন্ড দ্য ভ্যালু অফ মানি ক্লিয়ার হলো? সো তাহলে ভ্যালু অফ মানি, টাকার মূল্যমান কি হবে? দ্যাট এসেনশিয়ালি ডিপেন্ডস আপন প্রাইস লেভেল। সো যেটা আমরা বললাম যে সময়ের সাথে সাথে, তাহলে আমরা কি বললাম? যে সময়ের সাথে সাথে উইথ দ্য প্যাসেজ অফ টাইম whether the value of money will increase or decrease, that essentially depends upon price level. So if the price level increases, the value of money will decrease with the passage of time. On the other hand, if the price level decreases, the value of money will increase with the passage of time. Time. So usually আমরা যেটা দেখি, আমরা দেখছি যে টাইম ভ্যালু অফ মানি ডিক্রিজেস উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? তারা কি বুঝতে পারলাম? Usually there exists some inflation in the economy. ইকোনমিতে the inflation, তার মানে প্রাইস লেভেল ইকোনমিতে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। So that is so moderate level of inflation is actually expected in the economy. Economy একটা moderate level of এই যে so what is happening in real life? In real life, there exists inflation in the economy, not deflation. Deflation is not expected. More. If deflation in the economy is not desired, deflation in the economy is not expected. On the other hand, high level of inflation is also not expected. But moderate level of inflation is expected. And that's why in the economy, a moderate level of inflation exists. So in the economy, the moderate level of inflation is expected in the economy, and that's why a moderate level of inflation exists in the economy. That's why essentially the value of money decreases over the period of time. তাহলে কি বুঝা গেল আমার আমি যে কথাটা বললাম? আচ্ছা, জি স্যার। কথা বললাম why the moderate level of inflation is expected in the economy. The moderate level of not আমি আবার এখন বলছি high level of inflation the fluctuation of price level very quickly is very frequent, is not expected. We want a moderate and steady level of inflation. A moderate and steady level of inflation in the economy. ঠিক আছে? This is expected. Why this is expected? Moderate and steady level of inflation. Why is expected in the economy? এটা কেন আমরা expect করি? স্যার কারণটা হচ্ছে যেন স্যার সবাই যেন কনজিউম করতে পারে, সেজন্য স্যার একটা মডারেট রেট রাখা হয়। No, not exactly. কেন? আর কে বলতে পারবে? Anyone? Why the moderate and steady level of inflation is expected in the economy? And it ডিমান্ড এন্ড সাপ্লাইটাকে সমান রাখার জন্য।
না আর কেউ? তো টাকার মান যেন খুব বেশি বেড়ে না যায় অথবা টাকার মান যেন খুব বেশি কমে না যায়, যেন স্টেবল পর্যায়ে থাকে মার্কেট প্রাইস লেভেলটা। নট এক্স্যাক্টলি, এটা হলো ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন যেটা বললাম যে প্রাইস লেভেল, moderate level of inflation means moderate level of increase in price level, তাই তো? রাইট? ইয়েস স্যার। এই কথাটা কি acceptable? ইয়েস স্যার। Moderate level of inflation means moderate level of increase in price level. এই কথাটা কি ঠিক অ্যাকসেপ্ট করছো তোমরা সবাই? ইয়েস স্যার, অ্যাকসেপ্টেবল। তার মানে, so if this is so, তার মানে some moderate level of increase in price level, moderate level of increase in price level is required. Why? Because for the supplier to supply, সাপ্লাইয়াররা কখন সাপ্লাই করে? প্রাইস লেভেল যখন বাড়ে, সাপ্লাই কার্ভটা কি? প্রাইস লেভেলের সাথে কি, প্রাইস লেভেলের সাথে কি রকম রিলেশনশিপ? পজিটিভ relationship na? So the business firm or suppliers or producer needs some incentive. So to provide incentive to the producer to produce, to provide incentive to the business firm to supply, to produce, you need some moderate level of increase in price level. That is, you need some moderate level of increase in inflation. Moderate level of price level যদি increase হয়, then the suppliers will be motivated because their incentive to supply is to make profit. যখন ইকোনমিতে প্রাইস লেভেল সাপ্লাই বাড়ে, তাদের এক্সপেকটেশন is this economy when they see yes price level is gradually increasing, so they will find yes the economy is growing, economy is in the right path. That's why at that time they will invest more, they will produce more, investment, production, employment will increase, right? বুঝছো? আর যদি দেখি যে ইকোনমিতে ডিফ্লেশন, প্রাইস লেভেল কমে যাচ্ছে, হ্যাঁ বলো স্যার। আপনি না বললেন এমপ্লয়মেন্টের কথা না বললেন, তাহলে তো স্যার এটাকে স্ট্যাগফ্লেশনও বলা যায়। কেন স্ট্যাগফ্লেশন? স্ট্যাগফ্লেশন মানেটা কি? স্ট্যাগফ্লেশন কখন হয়? স্ট্যাগফ্লেশন হয় যখন তোমার প্রোডাকশন বাড়ে না, আউটপুট বাড়ে না, কিন্তু ইনফ্লেশন হচ্ছে। কিন্তু আমি যেটা বলছি সেটা তো ইনফ্লেশন বাড়ছে, আউটপুটও বাড়ছে। Suppliers will produce more. স্ট্যাগফ্লেশন আরেকটা স্ট্যাগফ্লেশন হয় কখন? স্ট্যাগফ্লেশন হয় যখন ইনফ্লেশন হচ্ছে কিন্তু আউটপুট বাড়ছে না, then that is stagflation. ওকে স্যার। ইনফ্লেশন, আর আমি যেটা বলছি that is the উল্টাটা। ইনফ্লেশন বাড়ছে and that is the incentive to supply, produce more. তার মানে আউটপুট ও প্রোডাকশনও বাড়ছে and gradually ইনফ্লেশনও বাড়ছে। So that's the inflation, and to increase the output you need some incentive, some expectation to the producer, and they will get it, they will find it when there is moderate level of inflation they get. When the producer find that, তুমি বল, তুমি যখন প্রোডিউসার, তুমি দেখছো যে তোমার পণ্যের প্রাইস লেভেল কমে যাচ্ছে, think practically, you are a business, you have a business firm, you are a producer, you are industrialist. If you find that the price level of your goods is decreasing, ইকোনমিতে কোনো ডিমান্ড নাই, ডিমান্ড ফল করছে, পণ্যের মূল্য কমে যাচ্ছে, at that time will you invest more in your industry, in your business? No sir. তখন তুমি তোমার ব্যবসাতে কখন ইনভেস্টমেন্ট করবে? যখন তুমি দেখতে পাচ্ছ যে প্রফিট হচ্ছে, প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, মার্কেটে ডিমান্ড আছে, প্রাইস লেভেল গ্রাজুয়ালি বাড়ছে, then you will be encouraged, motivated to produce more, and in order to produce more you will invest more, and if you invest more you will create more employment. ঠিক আছে? ওকে স্যার, গট ইট। বুঝতে পেরেছো? হ্যাঁ, got the point? ইয়েস স্যার। জি স্যার। So that's why you need a moderate level of inflation in the economy. That means you need a moderate level of price level, moderate level of increase in price level in the economy. That is the incentive for the producer. একটু যদি বলতেন, ওটা মানে যদি স্যার যখন বেশি পরিমাণে যখন বেড়ে যায় প্রাইসটা, তখন সেটা যখন তোমার ইনফ্লেশন, যখন তোমার হাই লেভেল ইনফ্লেশন যায়, দেন আনসার্টেনিটি ইন দ্য ইকোনমি, তাই না? দেন ইজ মোর আনসার্টেনিটি, তখন তুমি তো তোমার ইনফ্লেশন হলে তো কস্ট পুশ ইনফ্লেশন, দেন তখন তো তোমার কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেড়ে যাবে, তাই না? ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেড়ে গেলে দেন ইউ ক্যানট প্ল্যান ওয়েল ফর ইউর বিজনেস, দ্যার ইজ মোর আনসার্টেনিটি। ইকোনমিতে ইনফ্লেশন দিয়ে ফ্ল্যাকচুয়েট করতে থাকে, তাহলে তুমি তো বিজনেস প্ল্যানিংটা ঠিকমতো করতে পারবে না, তাই না? দ্যার ইজ মোর, ইনফ্লেশনটা খুব বেশি দ্রুত ওঠানামা করা মিন্স মোর আনসার্টেনিটি ইন দ্য ইকোনমি। আনসার্টেনিটি না? সো আনসার্টেনিটি যখন থাকে, দেন ইউ ক্যানট মেক এনি বিজনেস প্ল্যান, দেন ইউ ক্যানট মেক এনি ইনভেস্টমেন্ট ডিসিশন।
তাহলে স্যার হায়ারটা হচ্ছে যে কস্ট পুল ইনফ্লেশন আর লোয়ারটা হচ্ছে যে ডিমান্ড পুল ইনফ্লেশন আর মডারেটটা থাকা চাই। না, মডারেটটাও তুমি বলতে পারো ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড Sir. মডারেট ইনফ্লেশন ইজ ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড থেকে মডারেটলি যদি তোমার ইনফ্লেশনটা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মডারেট ইনফ্লেশন, দ্যাট ইজ এক্সপেক্টেড, লজ্জা নেই তাই and that should be in a steady position. নিচে যে পিরিচ জি, স্যার। সবাই কি করতে ঠিক আছে? ওর ঘুষি দিয়ে শুধু নিচে যে So পিরিচ সবাই so so that's আমরা যেটা আলোচনা করলাম আমার কাছে তাই জন্য রাইট। সো তাহলে আমার কাছেও এটা বুঝতে পারলো ছাড়িনি। প্রাইস লেভেল, আমার একটা পারি নি, ভ্যালু অফ আপনার মানি, কাছেও হ্যাঁ, ছাড়িনি। and the এবং ওর ইনফ্লেশন যদি আমি ডিফ্লেশনের তোমার সম্পর্ক খবর- কোথা থেকে হয়? আচ্ছা, এখন একটা তোমরা করতে পারো ইনফ্লেশন এন্ড হাউ টু কম্পিউট দ্য ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন। ও আমার এসে ইনফ্লেশন বলেছে তাহলে তোমরা বুঝতে যে পেরেছো ভাই এই কথা বলেছে যে বললে আমি তাহলে এখান থেকে আমরা বলেছি, আমি বুঝতে পারলাম বলিনি। যে প্রাইস আমার লেভেল তো এবং আমি পারি। ভ্যালু অফ মানির ভিতরে একটা ইনভার্স ও আর ওর রিলেশনশিপ মা আছে। এই আর দুজন হলো পিরিচ আর সবাই ভ্যালু অফ যায়, মানি এই জন্যই অ্যাকচুয়ালি আমরা এটা এসেনশিয়ালি আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই যে ভ্যালু অফ মানি ডিক্রিজেস ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এন্ড ইট হ্যাপেন্স বিকজ there exists some inflation in the economy, not deflation. That's why the value of money অত পিরিচ করতে হবে কি? usually decreases over the period of time. এই কথাটা কি তোমরা সবাই বুঝতে পারছো? আমি যে বললাম লজ্জার মতো। Yes, sir, the yes, value of money is the value of money usually decreases. It কেন হচ্ছে? Because there exists some moderate level of The price inflation in the level. economy. Economy সাধারণত প্র্যাকটিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, our experience says there always exists some inflation in the economy. That's why the value of money decreases over the period of time. পাগল। এবং আবার বলেছি আমার সাথে the তো moderate পারবো, level. আমি তো Why পিরিচ সবাই যাই। there exists inflation in the economy? Because this is expected by the না, economy. Economy আমার expects সাথে so economy আমি expects সবাই যাই a নাই। moderate and steady It is level of the পদ্মায়। inflation in the economy. Why it is needed? Because it provides incentive to the producer to produce. It provides incentive to the investors to invest. So that's why there is a moderate and steady level of inflation is expected in the economy, and since there exists moderate and steady level of inflation in the economy, that's why the value of money usually decreases over the period of time. Okay, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখন একটা তোমাদের টপিক আছে দ্য কম্পিটিশন অফ ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন। ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন কম্পিট করা হয় কি দিয়ে? যে অ্যাকচুয়ালি সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলতে একটা কথা আছে, তাই না? আমার জন্য তোদের কনজিউমার প্রাইস ঠাপাঠাপি হবে ইন্ডেক্স, না, তোদের এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা আমি তোমাদের এখানে এত ডিটেইল যাচ্ছি না। কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কম্পিটিশনের একটা পদ্ধতি আছে, ও তাই না? বাংলা কথা ছাড়া বোঝে না। ইনফ্লেশনটা হলো ওরা একটা কনজিউমার ক্লাস প্রাইস চলে ইন্ডেক্স। আমি। যেমন তো- ফর তো দিস নির্লজ্জ ইয়ার the কি শিখবে? ওই পদ্মায় the সহ্য inflation is consumer price index of this একবার year হিসেব করলে হয়, দুইবার minus হিসেব করলে হয়। consumer price index of the previous year divided by the consumer price index of the previous year. That's the measure of inflation for this year. স্যার আবার একটু Sure. বলবেন, মানে প্রাইস অফ দ্য বেস ইয়ার। Consumer price index inflation compute করা হয় consumer price index of the current year minus consumer price index of the previous year দেখি আমি পিরিচ divided by consumer year price or index previous of the আবার year. প্রিভিয়াস ইয়ার, ওকে স্যার current year ইনটু or 100। previous year. Yeah, right. So that's the competition of inflation and deflation. তোমরা ধরে নিতে পারো যে consumer price index বলতে একটা টার্ম আছে, the consumer, what's the percentage increase in consumer price index? That is essentially the measure of inflation. ঠিক আছে? That's the schedule of consumer price index of current year minus consumer price index of previous year divided by consumer price index of previous year. That is the measure of inflation or deflation, Teacher. whatever you say. ঠিক আছে? ওকে স্যার। Then finance table এখন আমরা দেখব। নাও আমাদের এখান থেকে আমাদের আইডিয়াটা হলো আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে because of the inflation in the economy, the value of money decreases over the period of time. এটাই কথা আমরা বুঝতে পারলাম, and that exists and a moderate level of inflation is expected by the economy, and that's why if some sort of inflation exists in the economy, then the value of money will decrease over the period of time. So এখন চলে আসছি যে তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু যে ইকোনমিতে একটা ইনফ্লেশন এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই মানির টাকার মূল্যমান ওভার দ্য পিরিয়ড অফ টাইম ডিক্রিজ করে। এখন এই ইনফ্লেশনটা সাধারণত ইনফ্লেশনের পরিমাণটা কত? ইনফ্লেশনটাকে আমরা ধরে নেই যে ইকোনমিতে যে ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন will be
taken up by the interest rate. Taken up by the interest rate. So inflation is essentially the rate of inflation is essentially is reflected in the interest rate. Interest rate, nominal interest rate, nominal interest rate will be essentially at least equals inflation. At least equals inflation. ঠিক আছে? হ্যাঁ, এটাও at least equals sir at least equals inflation, rate of inflation. Nominal interest rate. What the Fisher equation আছে, nominal interest rate equal to real interest rate plus inflation. তার মানে at least স্যার ইকুয়েশনটা আবার বলবেন? nominal interest rate equals real interest rate plus inflation, rate of inflation. ইয়েস স্যার। So এখান থেকে আমরা ধরে নিতে পারছি যে inflation rate essentially is taken up by the nominal interest rate. That means at least the interest rate should equal inflation rate. তাই না? Interest rate টা তোমার inflation rate এর equal হবে। So anyway, so আমরা এখানে টাইম ভ্যালু অফ মানি যখন আমরা কমপ্লিট করব তখন আমরা ইন্টারেস্ট রেটটাকে আমরা অ্যাকচুয়ালি আমরা বিবেচনায় নিব। সো ইন্টারেস্ট রেটটাকে আমরা বিবেচনা নিয়ে দেখব যে টাকার মূল্য, যে টাইম ভ্যালু অফ মানিটাকে আমরা কমপ্লিট করব। সো টাইম ভ্যালু অফ মানিটাকে কমপ্লিট করার জন্য তোমাদের একটা ফাইন্যান্স টেবিল, আছে, যেটা নেক্সট ক্লাস থেকে আমরা এটা ব্যবহার করব। ফাইন্যান্স টেবিলটা কি তোমরা সবাই পেয়েছো? ফাইন্যান্স টেবিলটা পেয়েছো? আর ওই অ্যাপেন্ডিক্স এ বি সি ওগুলো? হ্যাঁ, রাইট। অ্যাপেন্ডিক্স ABC। থ্যাংক ইউ। এবিসি ফাইন্যান্স টেবিলটা তোমরা দেখে আসবে। আমি জাস্ট তোমাদেরকে আমরা নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। আমি জাস্ট তোমাদের ফাইন্যান্স টেবিলটা আজকে শুধু দেখিয়ে দিই। ফাইন্যান্স টেবিলটা কোথায় আছে? ফাইন্যান্স টেবিল ইস দিস ওয়ান। স্যার হ্যাঁ, বলো। আমাদের এই অ্যাপেন্ডিক্স এবিসি এর উপরে রবিবারে ভার্সিটিতে ভাইভা এক্সাম নিবে। স্যার আমাদের অ্যাপেন্ডিক্স তাই না? ABCD এর উপর বিজনেস কমিউনিকেশনে ভাইবা নিবে স্যার। ওকে তোমরা appendix মাইতে কি ফাইন্যান্সের ভাইবা হবে নাকি বিজনেস কমিউনিকেশন? ফাইন্যান্স। আচ্ছা, দেখো তোমার এই যে এই টেবিল, তোমার নিউ স্ক্রিনটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, এই যে ফাইন্যান্স টেবিলের তোমার একটা এখানে দেখছি, এখানে চারটা টেবিল আছে, তাই না? চারটা অ্যাপেন্ডিক্স এ, টেবিল বি, টেবিল A1, টেবিল A2, টেবিল A3 and টেবিল 4। আমি এটাকে নাম দিচ্ছি টেবিল 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4। তো চারটা টেবিলে 4 রকম আছে। আমি কি ডিটেইল নেক্সট ক্লাস আলোচনা করব। এখানে ফর দ্য টাইম তোমরা জেনে নাও এখানে কি আছে। স্যার দেখা যাচ্ছে না। এদিকে আছে, এদিকে হলো তোমার ইন্টারেস্ট রেট, আর স্যার শো করছে না। দেখা যাচ্ছে না। হালকা এটা তো কিছু দেখতে পাচ্ছ না তোমরা? মানে স্যার শুধু আপনার প্রিভিয়াস ওয়ানটা রেশিও অ্যানালাইসিসটা ওপেন হয়ে আছে। ডেপ্ট ইউটিলাইজেশন রেশিওটা দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, রাইট। নিউ শেয়ারসটা আসতেছে না মনে হয়। নিউ, এখন দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ, নো স্যার, স্টিল দ্য সেম অ্যাজ Yes. এখন নো স্যার, it's kind of like stacked. এটা আমার মনে হয় এনিওয়ে তোমার ফাইন্যান্স টেবিলটা তোমার টাইমের শেষে আমাদের ফাইন্যান্স টেবিলটা তোমরা দেখবা। তোমাদের কাছে কপিটা আছে না? সবাই কপিটা নিয়ে নেক্সট ক্লাসে সবার হাতে এটা থাকতে হবে। ওকে স্যার। বুঝেছো? সবার কাছে সফট কপি, হার্ড কপি যেভাবে এটা থাকতে হবে। ফাইন্যান্স টেবিলে আমি যেটা বলছি, এটা এখানে তোমার আছে, তোমার কলাম ওয়াইজ আছে। তোমার কলাম ওয়াইজ যদি কলাম ওয়াইজ যাও তাতে আছে ইন্টারেস্ট রেট, আর যদি তুমি নিচে রো ওয়াইজ আসো তাহলে তোমার আছে টাইম পিরিয়ড। সো আমরা বের করব যে 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 for a particular time period and for a particular interest, what is the value, what is the value, এটা আমরা বের করব। ঠিক আছে? say for example, if the interest rate is 5% and the time period is 5, what is the value? তাহলে আমরা কি করব? আমরা টাইম পিরিয়ড 5 বরাবর যা গিয়ে দেখবো যে ইন্টারেস্ট রেট যে 5% যেখানে আছে সেখানে যে পয়েন্টটাকে কাট করে ওখানে ভ্যালুটা কত। বুঝছি স্যার। ঠিক আছে, তোমরা এটা তোমরা বাসায় এটা দেখে আসো। টাইমলাইন লেখাটা না? হ্যাঁ, রাইট। তোমরা এটা বাসায় থেকে দেখে এই টাইম স্যার এটা তোমার টাইম ভ্যালু, এই ফাইন্যান্স টেবিলটা বাসা থেকে তোমাকে কনসাল্ট করে আসবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই ফাইন্যান্স টেবিল এবং আমাদের ফাইন্যান্সের যে বাকি পার্টগুলো আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার, ইনশাআল্লাহ।
ওকে স্যার, After that, bye. ভালো থেকো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার।